আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 2014-18-24 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার মহাপরিকল্পনা নেওয়া হয় 2011 সালে। রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা জড়িত বলে তদন্ত কমিশনের রিপোর্ট। নিরাপত্তা নিয়ে খোদ আইসিসির শঙ্কা থাকায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। মোস্তাফিজকে ছাড়া দল গঠনের প্রস্তাব নাকচ। 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান। আগে নির্বাচন পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করতে চান নেতারা। বোঝাপড়ায় কোন নির্বাচন দেখতে চায় না জামাত। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই অগ্রযাত্রায় ন্যায্য রূপান্তরের বিকল্প নেই বিশিষ্টজনদের মত। এনডিসি 3.0 বাস্তবায়নে সামাজিক সুরক্ষা ও ন্যায্যতা নিশ্চিতের তাগিদ। এবং রাজধানীতে চলছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 9 দিন ব্যাপী আয়োজনে মিডিয়া পার্টনার চ্যানেল আই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। 2014, 2018 ও 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে যাতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে সেজন্য মহাপরিকল্পনা করা হয়েছিল 2011 সালে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত করতে সিদ্ধান্ত নেয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের শীর্ষ ব্যক্তিরা। প্রহসনের নির্বাচনকে জায়েজ করতে হত্যা, গুম, সশস্ত্র বাহিনীর একটি অংশকে ব্যবহার, মিথ্যা মামলা সহ সব অনৈতিক কার্যক্রমের অনুমোদন ছিল শীর্ষ মহলের। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিটিগুলোর মধ্যে সবশেষে তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দেয়া 2014, 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে 2014 সালের নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হিসেবে সমালোচিত। 2018 সালের নির্বাচনে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল আওয়ামী লীগের পরিকল্পনা বুঝতে ব্যর্থ হয়ে নির্বাচনে অংশ নেয়। প্রতিবেদনে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, নির্বাচনী কৌশল নির্ধারণ ও নির্বাচনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনীর একটি অংশকে ব্যবহার করা হয়েছে। তদন্ত রিপোর্টে বলা হয়েছে বিরোধী প্রার্থী ও কর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা, গ্রেফতার, গুম, জাল ভোট প্রদান, আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা, ইভিএমকে নিজেদের মতো করে ব্যবহার, একতরফাভাবে সরকারের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ সহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে রাখার জন্য। 2014, 2018 আর 2024-এর ইলেকশন, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, যখন 2008 সালে আর্মিদের আন্ডারে। ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা বাতিল করার জন্য 2011, 15th অ্যামেন্ডমেন্টে ওটা বাতিল করা হয়। এবং ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করার পিছনে একটা লং টার্ম স্ট্র্যাটেজি ছিল। সেই লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে ইভেনচুয়ালি যে রুলিং পার্টি যতদিন ক্ষমতায় থাকতে পারে যে কোনো স্ট্র্যাটেজিতে, যে কোনোভাবে, এখন তার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট ওয়াজ আ রোড ব্লক, একটা বাধা ছিল। তদন্ত কমিটির প্রধান বলেন, পরপর 3টি ভুয়া নির্বাচনের কারণে দেশের গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে। ইট ওয়াজ দি এন্ড অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ।
হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট এসছে ডেমোক্রেসি ইন দ্য ক্রস ফায়ার। তারপরে এই যে এই গুমের কালচারটা আগে ছিল না, এটা শুরুই হলো ইলেকশন জেতার জন্য, এবং ইলেকশন কেন্দ্র করে এটা বিরাট একটা পাওয়ার একটা কায়দা, যে একটা এন্টায়ার দেশকে হাইজ্যাক করে নেওয়া, এটা তো স্ট্র্যাটেজি ছিল, আলটিমেট স্ট্র্যাটেজি। রিপোর্টে সময়ের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে ব্যাপক অনিয়মের নির্বাচনের তদন্ত করতে যে সময় দেওয়া হয়েছে তা বেশ কম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ভোট ডাকাতির কথা শুনেছিলেন, কিছু কিছু জানতেন, কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে দুমড়ে মুচড়ে ফেলে নিজেদের মতো করে কাগজের রায় লিখে দেওয়া হয়েছে। এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার, পুরো রেকর্ড থাকা দরকার। জাতীয় সংসদ নির্বাচন 2014, 2018 ও 2024-এর তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে। মানুষ অসহায়ের মতো তাকিয়েছিল, কিছু করতে পারেনি। জনগণ যেন অন্তত কিছুটা স্বস্তি পায়, সেজন্য যারা জড়িত ছিল তাদের চেহারা সামনে আনতে হবে। কারা করলো, কিভাবে করলো তা জানতে হবে। ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে সে ব্যবস্থা করতে হবে। ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা আশঙ্কা আছে বলে বাংলাদেশ দল ভারতের মাটিতে খেলায় অংশ নেবে না বলে আবারও জানিয়েছেন আইন ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি নিরাপত্তা দল ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যে 3টি কারণ উল্লেখ করেছে, তাতে বিশ্বকাপে অংশ নেওয়া কোনোভাবেই সঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। রিপোর্ট করছেন মিথিলা নাজনীন। ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা আরও একবার নাকচ করে দিলেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি নিরাপত্তা দলের পাঠানো রিপোর্টে মোস্তাফিজ সহ বাংলাদেশ দলের অংশগ্রহণের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ। আমরা 2টা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন, সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বাংলাদেশ তার সেরা বোলারকে ছাড়া বিশ্বকাপ আসরে কিভাবে অংশ নেবে, বা সমর্থকরা দেশের জার্সি পরে স্বস্তিতে মাঠে বসে খেলা দেখতে পারবে না, এমন পরিস্থিতিতে খেলা সমীচীন নয় বলেই মত তার। আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। যুব ও ক্রীড়া উপদেষ্টা প্রথমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন অফিসে আসেন। অনুষ্ঠেয় আসন্ন সাফ ফুটবল নিয়ে কথা বলেন বাফুফের সভাপতি। আমরা যদি সাফ হোস্ট করতে চাই, আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যুর জন্য আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, ঢাকার 1 নম্বর জাতীয় স্টেডিয়াম ভবিষ্যতে শুধু ফুটবলের জন্য ব্যবহার হবে।
মিথিলা নাসনীন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তন হওয়ার ইঙ্গিত দিয়েছে ভারতীয় কিছু গণমাধ্যম। এ বিষয়ে আইসিসির চূড়ান্ত চিঠির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে বিসিবি জানিয়েছে, টাইগারদের ম্যাচের নতুন করে ভেন্যু পরিবর্তন হলেও সেটি এখনো অফিসিয়ালি বিসিবির কাছে আসেনি। বোর্ড সেটির অপেক্ষায় রয়েছে এবং সে চিঠি বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনে অন্তত 650 বিক্ষোভকারী নিহত হয়েছে। ইরান সরকার বিক্ষোভে উস্কানি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছে। ইরানের রাজধানী তেহরানে সরকারের সমর্থনে বিশাল সমাবেশ হয়েছে। সমাবেশে অংশ নেওয়া জনতাকে ধন্যবাদ জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশীয় ভাড়াটে দুষ্কৃতকারীদের মাধ্যমে ইরানের শত্রুরা যে চক্রান্ত করেছিল তা নস্যাৎ হয়েছে। যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে ইরান। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। ইরানে গত 28শে ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা দেশে। তবে 2 সপ্তাহ রাজপথ বিক্ষোভকারীদের দখলে থাকলেও সোমবার রাজধানী তেহরানে বড় সমাবেশ করেছে সরকার সমর্থকরা। হাজারো জনতার সমাবেশে বক্তৃতা করেন ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, অর্থনৈতিক মনস্তাত্ত্বিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ও দেশের মধ্যে সন্ত্রাসবাদ ইরানকে একই সঙ্গে এই 4টি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। তেহরানের সরকার সমর্থকদের বিশাল সমাবেশ কিছুটা হলেও কোণঠাসা করেছে বিক্ষোভকারীদের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সমাবেশে অংশ নেওয়া জনতাকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, এই সমাবেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কবার্তা। মার্কিন সামরিক হস্তক্ষেপের হুমকির মুখে যুদ্ধের সব প্রস্তুতি রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজাও খোলা রেখেছে ইরান। সিএনএন জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগ রাখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান সরকার। ইরানের টেলিফোন ইন্টারনেট পরিষেবা কয়েকদিন ধরে বন্ধ। যেসব বাসাবাড়িতে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগের সরঞ্জাম রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেসব বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যম। এছাড়া বিক্ষোভকারীদের আটকে চলছে ব্যাপক ধরপাকড়। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। এ পর্যায়ে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 22শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে এর আগে দলীয় এজেন্ট, পোলিং এজেন্ট এবং প্রার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি। দলের নেতারা জানিয়েছেন, নির্বাচনী প্রচার কার্যক্রম শুরুর আগে নির্বাচন পরিচালনার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে চান তারা। রাহুলের রিপোর্ট। 17 বছর নির্বাসিত জীবন শেষে গত 25শে ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে দলটির কর্মকাণ্ড মূলত তাকে ঘিরে। রাজধানীর গুলশান কার্যালয়ে নিয়মিত বসছেন তিনি। বৈঠক করছেন দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে। জুলাই শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশ নিতে উত্তরবঙ্গে 4 দিনের সফর কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল, যা পরে নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়। আগামী 22শে জানুয়ারি সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। এর আগেই সাংগঠনিক ও নির্বাচন পরিচালনার পূর্ণ প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন বিএনপি নেতারা। নির্বাচনের যারা পোলিং এজেন্ট হবে, আমরা তাদের ট্রেনিং করেছি। তারা এলাকায় ফিরে যেয়ে যার যার নির্বাচনী এলাকায় আরও পোলিং এজেন্টদেরকে প্রশিক্ষণ দিবে। প্রচারণার কৌশল নিয়ে আমরা প্রশিক্ষণ দিয়েছি। সোশ্যাল মিডিয়া বিষয় নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ট্র্যাডিশনাল মিডিয়া, সেগুলোর সঙ্গে কিভাবে ডিল করা যাবে, প্রচারণা যাতে অপপ্রচার ঠেকানো যায় কেমনে, প্রচার আরও বেশি কার্যকর করা যায় কেমনে, এগুলো নিয়ে আমরা প্রার্থীদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। বা আমাদের যে আগে সরকার ছিল তাদের যে অর্জন সেগুলো বলতে পারে, অভিযোগ হচ্ছে নানান রকমের অপপ্রচার হচ্ছে, সেগুলো কিভাবে তারা জবাব দিতে পারে, এগুলো নিয়ে কাজ করছি।
এজেন্ট নিয়োগ করা, এজেন্টদেরকে ট্রেনিং দেওয়া, তারপরে ভোটারকে সেন্টার ওয়াইজ কমিটি করা, সেন্টারে কত লোক থাকবে সেই ব্যবস্থা করা, তারপরে এই যে ভোটারদের লিস্ট নিয়ে ভোটার স্লিপ তৈরি করা, বাড়ি বাড়ি যে ভোটার স্লিপটা দিয়ে আসা, প্রতিবেশীদের সাথে যাতে আমাদের কর্মীরা ইন্টারাক্ট করে সেটা করছে তারা। এইভাবে এই কয়টা দিন 22 তারিখ পর্যন্ত আমাদের চলতে হবে। 22 তারিখের পরে আমরা ফুল ফ্লেজেড ক্যাম্পেইনে নামবো, মানুষের কাছে যাব, মানুষের কাছে ভোট চাইবো আর কি। বিএনপি নেতারা জানিয়েছেন নির্বাচনের জন্য সবচেয়ে সরব দল হিসেবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবেন দলের নেতাকর্মীরা। 22 তারিখে তো উনি যাবেন, ম্যাডামও করতেন, উনি সিলেটে থেকে উনি ওনার প্রচারণা শুরু করবেন। সেখানে ওখানে সিলেটে যেভাবে ওরা ব্যবস্থা করছে সেইভাবে উনি প্রচার করবেন আর কি। ওনার পক্ষে তো বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না, উনি হয়তো জনসভার মাধ্যমে বিএনপির পক্ষে ভোট চেয়ে প্রচারণা শুরু করবেন। শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমরা কি সহযোগিতা করতে পারি? আমরা মনে করি যে দায়িত্ব নির্বাচন কমিশনের, এই দায়িত্ব সরকারের, কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমরা কিভাবে পালন করতে পারি এই নিয়েও আমরা আমাদের প্রার্থীদের সঙ্গে, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছি। এই যে সময়টা, এই সময়টাকে আমরা এইভাবেই কাজে লাগানোর চেষ্টা করছি, যাতে করে যেদিন থেকে প্রচারণা শুরু হবে সেই দিন থেকে যেন অত্যন্ত কার্যকরভাবে আমাদের নেতাকর্মীরা এবং প্রার্থীরা নির্বাচনের কাজ করতে পারে। দলের সিনিয়র নেতারা জানিয়েছেন বিধিমালা মেনেই নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করবে বিএনপি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বোঝাপড়ার কোনো নির্বাচন দেখতে চায় না জামায়াত ইসলামী। বোঝাপড়া হবে জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর। রাজধানীতে প্রায় 400 অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে নিয়ে জামাতের মতবিনিময় সভায় এই কথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মতবিনিময় সভায় জামায়াতের আমির সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের জন্য অবসরপ্রাপ্ত সব সামরিক কর্মকর্তাকে এগিয়ে আসার আহ্বান জানান। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। নির্বাচনের ঠিক 1 মাস আগে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা। সোমবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রায় 400 অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, ক্ষমতায় যেই আসুক দেশের মানুষের ঐক্যের বিকল্প নেই। আমরা সবাই মিলে ঐক্য নিয়ে একসাথে বসবাস করব এবং আমরা সুন্দরভাবে আমাদের আগামী প্রজন্মকে এই বাংলাদেশ উপহার দিয়ে যাব। আমরা যেটা নিয়েছি সেটা আমাদেরকে এখন রিটার্ন করার সময়, এখন আরামাসে থাকার সময় না। ঋণটাকে ফেরত দিতে হবে জাতির কাছে। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। বলেন, কোনো বেসামরিক ব্যক্তি মুক্তিযুদ্ধের ঘোষণা দেয়নি। 71-এর মুক্তিযুদ্ধে কোনো সিভিলিয়ানের মুখ দিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণাটা প্রচারিত হয়নি, হয়েছে আপনাদের মুখ দিয়ে। আপনাদেরকে স্যালুট। অবশ্যই এ দায়িত্ব ছিল রাজনীতিবিদদের, তারাই দায়িত্ব পালন করলে সেনাবাহিনীর একজন অফিসারকে এগিয়ে আসার প্রয়োজন হতো না। জামাতের আমির বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ মেকানিজম করার চেষ্টা করে তাহলে তারাও দেশ থেকে পালাতে বাধ্য হবে। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি। আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি। যদি আমরা সবাই মিলে সচেতন দেশবাসী, আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সামাজিক দায়বদ্ধতা থেকে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে অবসরপ্রাপ্ত সব সামরিক কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দলের সাথে সংযুক্ত হওয়া জরুরি নয়, প্রিয় দেশের জন্য একসাথে কাজ করা খুবই প্রয়োজন। আমরা সবগুলো হাত একত্রিত করে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দুজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের মাধ্যমে 2 পর্বের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। পরের পর্বে জামায়াতের আমির সাবেক সামরিক কর্মকর্তাদের বক্তব্য শুনেন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ।
প্যারিস চুক্তি অনুযায়ী NDC 30 বাস্তবায়নে ন্যায্য রূপান্তর প্রক্রিয়া নিশ্চিতের বিকল্প নেই বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রথাগত অর্থনীতি ও সমাজ ব্যবস্থার বিপরীতে পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা নিশ্চিতে বিশ্বজুড়ে যখন জোর তাগিদ, তখন সার্বিক জনগোষ্ঠীকে মূল স্রোত ও সুবিধার আওতায় রাখতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং JTBCর প্রামাণ্যচিত্রের সচেতনতার বার্তা। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যখন আমরা জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা বা তেল থেকে বেরিয়ে এসে পরিবেশ বান্ধব অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানির দিকে যাত্রা শুরু করি, তখন সেই রূপান্তরটি যেন সমাজের সব স্তরের মানুষের জন্য সমান ও ন্যায়সঙ্গত হয়, সেই ধারণাটি হলো জাস্ট ট্রানজিশন বা ন্যায্য রূপান্তর। চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পেতে যাচ্ছে। এই উত্তরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৈশ্বিক সবুজ অর্থনীতির চাহিদার সাথে খাপ খাইয়ে নিতে বাংলাদেশ তার শিল্প ও জ্বালানি খাতে আমূল পরিবর্তন আনছে। এই পরিবর্তনের প্রক্রিয়ায় শ্রমিক কিংবা অন্যান্য জনগোষ্ঠীকে ক্ষতিমুক্ত রাখতে প্রয়োজনীয় সচেতনতা ও কার্যকর উদ্যোগ নিশ্চিতে ন্যায্য রূপান্তর নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং জাস্ট ট্রানজিশন বাংলাদেশ সেন্টার নির্মাণ করেছে সময়োপযোগী প্রামাণ্যচিত্র। To meet its NDC 3.0 goals, Bangladesh requires USD 116.18 billion in total. এমন উদ্যোগে শ্রম খাতের সামাজিক সুরক্ষা এবং ন্যায্যতা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসার হবে বলে মত সুধীজনদের। শ্রমিক শ্রেণীর যে কনসার্নগুলো আসছে, তাদের জীবিকা নিরাপত্তার যে উদ্বেগ এখানে আসছে, তাদের যে চাহিদা কথাটা আসছে, সেটা ওনারা বিবেচনা করতে পারে। একই সাথে আমরা পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাথে অভ্যন্তরীণ কাজ করতে হবে। তাপমাত্রা বৃদ্ধির ফলে শুধুমাত্র যে শ্রমিক বা যারা কর্মজীবী জনগোষ্ঠী তারা আক্রান্ত ক্ষতিগ্রস্ত শিকার হবে এরকম না, সারা প্রকৃতিও কিন্তু পশু পাখি এরাও কিন্তু এই বিরাট চ্যালেঞ্জ এবং শারীরিকভাবে সব একটা পরিস্থিতির শিকার হবে। NDCর আলোকে সেটা নিয়ে আমরা কাজ করার সুযোগ রয়েছে। প্যারিস চুক্তির বিপরীতে NDC 3.0 বাস্তবায়নে যখন জোর তাগিদ, তখন প্রান্তিক জনপদ ও মানুষের সমন্বিত টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে ন্যায্য রূপান্তর প্রক্রিয়ার বিকল্প নেই বলছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সাধারণ মানুষ কিন্তু এই ব্যাপারগুলো সেভাবে বোঝে না। জলবায়ুর পরিবর্তনে আমাদের কি ক্ষতি হচ্ছে কিংবা আমাদের নানা ধরনের যে আমরা কাজ করি সেই কাজে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে অটোমেশনের কারণে তারা কি পরিমাণ জব হারাচ্ছে কিংবা ভবিষ্যতে তারা কোন জায়গায় যাবে, তাদের স্কিল এবং তাদের ডেভেলপমেন্ট সব কিছু মিলিয়ে কিন্তু এখানে একটা বিশাল একটার সাথে একটা জড়িত। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু এই ডকুমেন্টারিটা জাস্টিস ফর ট্রানজিশন, এবং এই ডকুমেন্টারিটা যখনই খুব বেশি দেখানো হবে তাহলে কিন্তু মানুষের একটা ধারণা পরিষ্কার হবে যে আসলে এই ব্যাপারটি আমাদের জন্য কতটুকু জরুরি। ব্যাপারটি যত ছড়িয়ে দিতে পারি আমরা সবার মাঝে, ততই কিন্তু দেশ এবং মানুষ উপকৃত হবে। আমাদের দিক থেকে আমরা যেটা করছি সেটা তো করবই, পাশাপাশি অন্যদেরও সম্পৃক্ত করতে হবে। সচেতনতার বৃদ্ধির বিকল্প নাই, পাশাপাশি তার সাথে বিভিন্ন কার্যক্রম, সেই কার্যক্রমগুলোও আমাদের হাতে নিতে হবে। এটাই হলো মূল কথা। তথ্য বলছে 2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি এবং 2030 সালের মধ্যে 4.1 মিলিয়ন সবুজ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে বাংলাদেশের। যথাযথ উদ্যোগে ত্বরান্বিত হবে ন্যায্য রূপান্তর, এমন প্রত্যাশা বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকরা বলছেন এই উৎসবে বড় পর্দায় অন্যান্য দেশের ছবি উপভোগ করতে পারছেন তারা। 9 দিন ব্যাপী উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু রিপোর্ট। আলোকিত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে চলছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সোমবার অনুষ্ঠিত হয়েছে
12তম ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা সমাপনী আয়োজন, যেখানে সিনেমা নির্মাণে নারী নির্মাতা ও কলাকুশলীরা প্রাধান্য পেলেই নারী সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসবে চলচ্চিত্রে, এমনটাই জানান আলোচকরা। যারা এখানে ফিল্ম মেকিংয়ে পড়াশোনা করছে তারা যাতে ওখানে গিয়ে কিছুটা আরও শর্ট কোর্স করতে পারে, 6 মাস 1 বছরে, যাতে টেকনিক্যালি আরও বেশি সাউন্ড ফিল্ম মেকিং করতে পারে। আমি দেখলাম এই ফেস্টিভ্যালের একটা উইক লং ইয়ে ছিল যে জাস্ট ফোকাসিং অন চাইনিজ ফিল্ম, তা সেটা থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। তা আমার মনে হয় চায়নার সাথেও আমাদের একটা বড় রকমের একটা কোলাবোরেশন হতে পারে। আগ্রহ নিয়ে উৎসবের ভেন্যুগুলোতে সিনেমা উপভোগ করার কথা জানিয়েছেন দর্শকরা। আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল এবং বিভিন্ন দেশের সিনেমা এক্সপ্লোর করার মাধ্যমে একটা নতুন অভিজ্ঞতা হলো। ধরনের ফেস্টিভ্যাল যেন সামনের দিকে আরও ভালো ভালো আরও কিছু ফিল্ম আসে। Film selection is interesting. We get to see a lot of films from different regions that I didn't get a chance to watch in my own country. So yeah, great. 9 দিনব্যাপী এই উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বিপিএল এ ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের সিলেট পর্ব শেষ। 12 পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অধিনায়ক শান্তর দল। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যায়ে রয়েছে খেলার খবর। শুরুতেই বিপিএল টি-20 ক্রিকেট প্রসঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সিলেট পর্ব শেষ করল রাজশাহী ওয়ারিয়র্স। 8 ম্যাচ খেলে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। সিলেটের মাঠে শেষ ম্যাচে আগে ব্যাট করে 131 রানে অল আউট হয় ঢাকা ক্যাপিটালস। সর্বোচ্চ 41 রান করেন ওসমান খান, 4 উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন, 3টি পান রিপন মণ্ডল। জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিমের 43 বলে 76 রানের ইনিংসে ম্যাচ বের করে রাজশাহী 3 উইকেট হারিয়ে 23 বল হাতে রেখেই জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স। 15 জানুয়ারি থেকে বিপিএল এর ম্যাচগুলো হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 34 ম্যাচের বিপিএল এ 2 পর্বে সিলেটই দেখালো 24টি। প্লে অফের 4 দলের নামও প্রায় ঠিকঠাক। 2 দিন বিরতি দিয়ে 15 জানুয়ারি ঢাকায় গড়বে দ্বাদশ আসরের শেষ পর্বের খেলা। সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2014, 18 ও 24 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার মহাপরিকল্পনা নেওয়া হয় 2011 সালে। রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা জড়িত বলে তদন্ত কমিশনের রিপোর্ট। নিরাপত্তা নিয়ে খোদ আইসিসি শঙ্কা থাকায় ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। মোস্তাফিজকে ছাড়া দল গঠনের প্রস্তাব নাকচ। 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান। আগে নির্বাচন পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করতে চান নেতারা। বোঝাপড়ার কোনো নির্বাচন দেখতে চায় না জামাত। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই অগ্রযাত্রায় ন্যায্য রূপান্তরের বিকল্প নেই বিশিষ্টজনদের মত। এনডিসি 3.0 বাস্তবায়নে সামাজিক সুরক্ষা ও ন্যায্যতা নিশ্চিতের তাগিদ। এবং রাজধানীতে চলছে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 9 দিন ব্যাপী আয়োজনে মিডিয়া পার্টনার চ্যানেল আই। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।